আসসালামু আলাইকুম। যারা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। দ্য মিরর এশিয়ায় পত্রিকায় একটি অনুসন্ধানী রিপোর্ট প্রকাশিত হয়েছে। এই রিপোর্টটিতে তারা বলেছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং শেখ হাসিনার পরবর্তী পরিকল্পনাটা কি। বাংলাদেশ নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা র বা ভারতের স্বার্থ হাসিলের জন্য শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশে বিভিন্ন পরিকল্পনা করে বর্তমান সরকারকে অস্থিতিশীলতা করে এবং পরবর্তীতে ভারতের যে স্বার্থ হাসিল বাংলাদেশে সেটা তারা করতে চাচ্ছেন এবং আগেও করেছেন। বর্তমানে সেই পরিকল্পনাটা সেই চেষ্টাটা যে অব্যাহতভাবে আছে সেটা কিন্তু এই রিপোর্টে ফুটে এসেছে। রিপোর্টে বলছেন যে গত 16ই জুলাই যখন শেখ হাসিনা সরাসরি ছাত্রদের উপর গুলি করার নির্দেশ দিয়েছিলেন, তার পরবর্তী সময়ে ভারতের প্রায় 400রও অধিক ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য বাংলাদেশে আসছেন এবং তারা এসে বিভিন্ন জায়গায় ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে দিয়ে 28শে জুলাই কিন্তু তারা ভারতে আবার চলে গিয়েছিলেন। ভারতে চলে গিয়েছিলেন এই কারণে তারা মনে করেছিলেন যে বাংলাদেশের ছাত্র জনতার যে বিপ্লব সেটা শেষ হয়ে গিয়েছে এবং শেখ হাসিনা আপাতত দৃষ্টিতে সফল হয়েছে, তিনি রাষ্ট্র ক্ষমতায় টিকে গিয়েছেন। কিন্তু তারা এই রিপোর্টটিতে আবার বলছেন যে ভারতের গোয়েন্দা সংস্থা বলছেন যে বিভিন্ন কৌশলের কারণে শেখ হাসিনা যে 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে বা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিলেন, এটা তারা আসলে বুঝতে পারেননি। এখানে তারা বাংলাদেশের ছাত্র জনতার কৌশল না বলে সেটা তারা বলছেন যে পাকিস্তানের যে সিআই এর কৌশলের কাছে তারা হেরে গিয়েছেন, এমনই একটি কথা তারা এই জায়গায় বলছেন। কিন্তু তারা এই জায়গায় আরও বলছেন যদিও 5ই আগস্ট শেখ হাসিনার দিল্লি চলে যাওয়ার যে সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়েছে সেটা তারা মানে এটা আগেই তাদের সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল 2রা আগস্ট। এটা প্ল্যান সি এর মানে ABCD এরকম তারা কিন্তু অনেকগুলো প্ল্যান করে এগিয়ে যাচ্ছিলেন। তো সেই প্ল্যান সি এর অংশ হিসেবেই কিন্তু শেখ হাসিনা ভারত পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন এবং সেই পরিকল্পনা করে রেখেছিলেন ভারতীয় যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তিনি কিন্তু সেই পরিকল্পনাটা করেছিলেন। যাই হোক, তো এই যে বর্তমান সময় যে বাংলাদেশে একের পর এক সমস্যা হচ্ছে এবং শেখ হাসিনা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের যে পরিকল্পনা, এই জায়গায় তারা প্রধানত মুখ্য যে 3টি পরিকল্পনার কথা বলছেন। এই প্রধান পরিকল্পনা হচ্ছে 5ই আগস্টের পর 10ই আগস্ট যে সংখ্যালঘুদের আড়ালে একটি প্রতিবিপ্লব করার পরিকল্পনা ছিল। দেখুন, ওই যে সংখ্যালঘুদের আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় যে সংখ্যালঘুদের হত্যা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, এইটা সেটা করে এই সংখ্যালঘুদের একটি মানে বিভিন্ন কথাবার্তা বলে আন্তর্জাতিক অঙ্গন থেকে শুরু করে বাংলাদেশের সব জায়গায় মিলিয়ে মিশিয়ে একটা প্রতিবিপ্লব করার চেষ্টাকে কিন্তু তারা ছিল। আর দ্বিতীয় যেই বিষয়টি ছিল তারা ছিল হচ্ছে 15ই আগস্ট শেখ মুজিবুরের যেই মারা গিয়েছিলেন বাংলাদেশের বিজয়ের দিন, সেই দিনটাকে কেন্দ্র করে শেখ হাসিনা এবং তার দোসরদের দিয়ে বাংলাদেশে আরেকটি প্রতিবিপ্লব করার চেষ্টা করা হয়েছিল। আর তৃতীয় যে বিপ্লবটি করার চেষ্টা করা হয়েছিল সেটা হচ্ছে আনসার যে বিডিপি আছে তাদেরকে দিয়ে সেটা করানোর চেষ্টা করা হয়েছিল। এবং সেই পরিকল্পনাতে কিন্তু আমাদের যেই পররাষ্ট্র সচিব ছিলেন তিনি কিন্তু সেই পরিকল্পনার একটা পার্ট ছিলেন, যদিও তাকে গতকালকে কিন্তু তার চাকরিচ্যুত করা হয়েছে। তো এই যে পরিকল্পনা এগুলো ছিল হচ্ছে প্রধান। তো যাই হোক, এই জায়গায় তারা আরও বলছেন যে হাসিনা বর্তমানে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো IEB সংযুক্ত একটি ভবনে আছেন এবং অতি সম্প্রতি ভারতের ডজনখানেক হাই প্রোফাইলের সাথে কিন্তু শেখ হাসিনা মিটিং করেছেন। এবং এতে আরও তারা বলছেন যে ভারতের জাতীয় যে নিরাপত্তা উপদেষ্টা বা রয়ের যিনি প্রধান, তিনিও কিন্তু শেখ হাসিনাকে সরাসরি তত্ত্বাবধানে রেখেছেন এবং তিনি শেখ হাসিনার সাথে যোগাযোগ মেনটেন করেছেন। এই যে যোগাযোগ মেনটেন করা, এটা কিন্তু অনেকে হয়তো বলতে পারেন ভারতের এত মাথা ব্যথা কেন বাংলাদেশকে নিয়ে। কারণ ভারত বাংলাদেশকে নিয়ে খেলে তার যে সিকিউরিটি বলেন, তার যে অর্থ বলেন, তার যেই বাংলাদেশ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা বলেন, এগুলো
শেখ হাসিনা ছাড়া অন্য কেউ দেবে না। সেই কারণেই কিন্তু এই ভারতের হাই প্রোফাইল লোক বলুন, রয়ের যিনি প্রধান বলুন, তাদের সাথে তাদের বৈঠক বলুন, তাদের নিবিড় তত্ত্বাবধানে কিন্তু এই পর্যন্ত শেখ হাসিনা আছেন। তবে এই রিপোর্টে আরও যেটা বলছেন যে শেখ হাসিনার মনোবল ফিরিয়ে আনার জন্য হাসিনার সাথে নিয়মিত সাক্ষাৎ করছেন তার মেয়ে, মানে এই যে সাইমা ওয়াজেদ পুতুল, এবং কি হাসিনার দিল্লিতে দীর্ঘদিন থাকারও একটি পরিকল্পনা আছে এই রিপোর্ট অনুযায়ী তারা বলছেন। তবে এই জায়গায় আরও যে কথাটি বলছেন, উল্লেখযোগ্য অনেকগুলো বিষয় আছে, এটি পর্যায়ক্রমে আমি আপনাদের বলার চেষ্টা করছি। যে দুই নৌকায় পাড়া দিয়ে ভারতের গোয়েন্দা সংস্থা র চালার চেষ্টা করছে। এই দুইটা নৌকা হচ্ছে কি, বর্তমান যে সরকার আছেন সেই সরকার এবং বাংলাদেশের যে বিরোধী দলগুলো আছে তাদের সাথে লিয়াজু মেনটেন করে কিন্তু এই ভারতীয় গোয়েন্দা সংস্থা তারা চলার চেষ্টা করেছেন। ঢাকায় তারা বলছেন যে নতুন সরকার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের গতিবিধি নজরদারি করছেন এবং কি বিএনপি জাতীয় পার্টির সাথে যোগাযোগ রক্ষা করছেন, কূটনীতিকদের নির্দেশনা দেওয়া হচ্ছে। বুঝতেই পারছেন যে তারা কিন্তু শুধুমাত্র যে একটি সময় কিন্তু শেখ হাসিনার বাস্কেটেই সবগুলো ডিম তারা রেখেছিল, এখন সেই সবগুলো ডিম ভেঙে গেছে। সেই জন্য তারা এখন তাদের প্লে অফ গেম যেটা, সেটা কিন্তু সাজিয়ে গুছিয়ে তারা করার চেষ্টা করেছেন। এখানে বাংলাদেশের যে রাজনৈতিকবিদরা আছেন তাদের কিন্তু অনেক বেশি আকারে যদি সাবধানতা অবলম্বন না করে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য আরও অনেক বড় বিপদ আছে। এখানে তারা বলছেন যে জাতীয় পার্টি বিএনপির সাথে আলাপ আলোচনা, তার সাথে সাথে কিন্তু তারা জামাত ইসলামের সাথেও কিন্তু আলাপ আলোচনা করছেন, এবং তারা যেই কথাটা এখানে বলছেন রিপোর্টে, তারা বলছেন যে জামাত ইসলামের সাথে তারা মানে দরজা ওপেন করতে চাচ্ছে না, তারা জামাত ইসলামের সাথে চাচ্ছে যে জানালা ওপেন করে তাদের যে আলাপ আলোচনা সেগুলো করতে। তারপরে আরও যে জিনিসটা, প্রথম যে প্রজেক্ট এখন তাদের যেটা আছে সেই প্রজেক্টটা হবে 1 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে তাদের প্রথম প্রজেক্ট এটি নিয়ে আগাবে। এই প্রজেক্টের যে উদ্দেশ্য সেটা তারা এখানে বলছেন যে ইউনূস সরকারের উপর ভর করে শিবির, হেফাজত, হিজবুল তাহরির, বামপন্থীদের মধ্যে এই বয়ান হাজির করানো। মানে সেটা হচ্ছে যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস মানে সুদখোর, ঘুষখোর বা আরও অন্য কিছু, এখানে তারা বলছেন যে সেই সাথে হেফাজত ইসলামের একটি অংশ যার সাথে দীর্ঘদিন যোগাযোগ, তাদের বোঝানো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে সুদখোর, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ট, কোনোভাবেই একজন ভালো মুসলিম নন। বেশ কিছুদিন গেল এই সরকারের সমালোচনাকারীদের কি অধিকারের স্বীকৃতি দিতে পারে, মানে এই গ্রুপে জামায়াতের সাথে ধর্মভিত্তিক দলগুলো ঐক্য না যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। বুঝতেই পারছেন যে কি মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল ডক্টর ইউনূস, তিনি সুদখোর, ঘুষখোর, ভালো একজন মুসলমান না, এই সমস্ত বিষয় যে ধর্মভিত্তিক দলগুলোকে বোঝানো এবং তাদের ব্রেন ওয়াশ করে দেওয়ার কিন্তু চেষ্টা ভাবনা করবেন ভারত। এই যে তাদের 1 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত এই প্ল্যানের অংশবিশেষ কিন্তু এটা। তবে তারা যেই মানে বিষয়টিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন সেটি হচ্ছে আন্দোলনকারীদের সাথে হিজবুল তাহরির সংশ্লিষ্টতা ও তাদের ভাবাদর্শ নিয়ে একটি ভর তৈরি করার দিকেই কিন্তু এই ভারতীয় গোয়েন্দা সংস্থা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন, এটাই তারা এই রিপোর্টটিতে বলছেন। তবে এই জায়গায় আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তারা সামনে নিয়ে আসছেন, সেই বিষয়টি আমি বলার চেষ্টা করব। তারা এই জায়গায় বলছেন যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে এর মধ্যে একটি উপগ্রুপ করা হয়েছে বাংলাদেশ মিশন সম্পন্ন করার জন্য। বাহবা, চমৎকার বিষয়। এখানে তারা আরও যে জিনিসটি বলছেন এই জায়গায় কিন্তু অত্যন্ত অ্যালার্মিং, যারা ছাত্র বিপ্লবের সাথে ছিলেন এবং যারা এখন সরকার পরিচালনায় যে দুজন আছেন, তাছাড়া যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের জন্য এখানে তারা সরাসরি বলছেন যে হাসনাত আবদুল্লাহর মন্তব্য ও 7 সিস্টার নিয়ে সমন্বয়কদের কারো বক্তব্য আমলে নিয়ে বাংলাদেশ নিয়ে গঠিত গোয়েন্দা উপটিম বাংলা মিশন তাদের প্রত্যেকের ফেসবুক স্ট্যাটাসকে হিন্দি ইংরেজিতে অনুবাদ করে ভিক্টর 2 এর টেবিলে দেওয়া হচ্ছে। ভিক্টর 2 যেই টেবিল সেটা হচ্ছে এখন এই বাংলাদেশ নিয়ে যারা কাজ করছেন, যেই জায়গা থেকে বাংলাদেশে নেক্সট কী পদক্ষেপ গ্রহণ করবেন ভারতীয় গোয়েন্দা সংস্থারও, সেই বিষয়টি কিন্তু সে ভিক্টর 2 থেকে আসছেন। সে জায়গায় বলছেন যে ভিক্টর 2 আচ্ছা যাই হোক,
তো এই যে আমি এই জায়গায় আমার একটা মন্তব্য দিতে চাই, ছাত্ররা ভারতের সমালোচনা করছেন, এটা ভারত নিতে পারছেন না, এবং সেভেন সিস্টার নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন রাষ্ট্র ক্ষমতায় প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ না করেই বিদেশে থেকে যে সাক্ষাৎকারটি দিয়েছিলেন, সেই জায়গায় তিনি কিন্তু সুস্পষ্টভাবে বলেছিলেন যে ভারত যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে মায়ানমার তাদের সেভেন সিস্টার যে স্টার যা আছে সেগুলো অস্থিতিশীলতা তৈরি হবে। তো সেই বিষয়গুলো কিন্তু তারা যে মাথায় রাখছেন, এবং ছাত্ররা যারা আন্দোলনরত বা যারা নেতৃত্ব এখন দিচ্ছেন তাদের সব কিছুই তারা পর্যবেক্ষণ করছেন এবং মানে কি বলবো, যাই হোক, আমরা আরও কয়েকটা তথ্য আছে সেগুলোর দিকে একটু চোখ বুলাতে চাই। আন্দোলনকারী সমন্বয়কদের নিয়ে ও তাদের আদর্শিক ধারণা নিয়ে দিল্লির দুটি ও আসামের একটি থিঙ্ক ট্যাঙ্ক গত 20 দিন ধরে গবেষণা করছেন। আপনারা দেখুন, 24 দিন হয়েছে এই সরকারটি রাষ্ট্র ক্ষমতায় গেছেন, এই যে বিপ্লবী সরকার বলুন, যেই সরকারই বলুন, তো তাদের মধ্যে 20 দিন ধরেই তারা কিন্তু তাদের বিরুদ্ধে কি কি করতে হবে সেই কাজগুলো করছেন। 3টি সংস্থার রিপোর্টে বলছে সমন্বয়করা যে দল গঠন করতে যাবে তা হবে একটি ভারত বিরোধী রাজনৈতিক দল। বামপন্থী বৈপ্লবিক ধারণা তারা পোষণ করলেও তাদের সাথে ধর্ম বিরোধ থাকবে না। এই আদর্শের ফলে মূলত দেশের বামপন্থীদের রাজনৈতিক স্পেস একেবারে শূন্য হয়ে যাবে বলে মনে করছেন গবেষকরা। এই গবেষকরা কারা? এই গবেষকরা হচ্ছে ভারতের যে গোয়েন্দা সংস্থা সেই এর গবেষকরা। ফলে তারা বামদের সাথে তরুণদের একটা দ্বন্দ্ব তৈরি হবে বলে ধারণা করছেন। সেই চিন্তা থেকেই বামপন্থী ছাত্র নেতাদের সাথে যোগাযোগ করে, এই যে বামপন্থী নেতাদের সাথে মানে এই ছাত্র জনতার মানে দ্বন্দ্ব তৈরি করার জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থা সেটা কাজ করছেন। ইতিমধ্যেই এর কিছু আলামত আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি। যাই হোক, এই জায়গায় আরেকটু পরিচিত, খুব সংক্ষিপ্ত, ভিডিওটা বড় করতে চাচ্ছি না। এছাড়াও সম্প্রতি হয়ে যায় গণঅভ্যুত্থানের তারা একটি আদর্শিক ও ঐতিহাসিক ভিত্তি দিতে চাইলে বাংলাদেশের জাতীয় ইতিহাসে মুক্তিযুদ্ধের একচ্ছত্র বয়ান ক্ষুণ্ণ হবে বলে মনে করেন ভারত, যা ঢাকায় ভারতের সফট পাওয়ারকে দুর্বল করে দেবে। এই গণঅভ্যুত্থানের চেতনাকে বৃহত্তর পরিসরে গ্রহণ করা হলে এর দ্বিতীয় পরিকল্পনা রিসেট আওয়ামী লীগ 2025 ও খুব কঠিন হয়ে যাবে। এর দ্বিতীয় পরিকল্পনা হচ্ছে রিসেট আওয়ামী লীগ, মানে বাংলাদেশে আওয়ামী লীগকে রিসেট করে দেওয়া। প্রথমে যদি বিএনপির সাথে জাতীয় পার্টি তো ভারতের গোয়েন্দা সংস্থা এর দালাল, সেটা বলার কোনো অবকাশ নাই। জামাত ইসলাম, বিএনপি এগুলোকে এতদিন নিষ্পেষিত করে তাদের সাথে আবার ঢুকে যদি কোনো অপকর্ম করতে না পারে, তাহলে তৃতীয় যেটা রিসেট আওয়ামী লীগ বাংলাদেশে আবার পুনঃস্থাপন করা, সেটা কঠিন হয়ে যাবে। তারা সেটাই বলছেন। দিল্লি ভিত্তিক একজন বাংলাদেশের গবেষক, বাংলাদেশ নিয়ে যিনি গবেষণা করেন, এবং তিনি বলছেন যে হাসিনার অসাধারণ ক্ষমতা আছে কামব্যাক করার। তিনি 81-তে, 1996-তে কামব্যাক করেছে। 2004 সালে গ্রেনেড হামলা থেকে বেঁচে গিয়ে তিনি 2009 সালে অপ্রতিরোধ্যভাবে আবার তিনি ফিরে এসেছেন। তো এটা তারা ওই যে শেখ হাসিনার যে কামব্যাক করানোর যেই মানে বাংলাদেশে তাকে আবার প্রতিস্থাপন করার সেই প্রক্রিয়ারই আরেকটি কথা তারা বলছেন। তো এই বিষয়টি নিয়ে আমি ছোট্ট 1 মিনিট একটু কথা বলতে চাই। সেটা আমার যেই সেটা বিএনপিকে সাবধান থাকতে হবে, জাতীয় পার্টিকে, বাংলাদেশের এটা হচ্ছে একটা ক্যান্সার, এটাকে বিশ্বাস করা যাবে না। বাম দলগুলোকে এই বর্তমান ছাত্র জনতার সাথে দ্বন্দ্ব তৈরি করে দেওয়ার সম্ভাবনা আছে। ছাত্র জনতার সাথে বিএনপি বা অন্যান্য যাদের যে দ্বন্দ্ব তৈরি করে দেওয়া, একটি নির্বাচন খেলা, বিভিন্ন উপকরণ দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে ব্যর্থ করে দেওয়া, সবগুলো উপকরণই কিন্তু এখন বাংলাদেশে বিদ্যমান। তবে আমি আশা করব এই বর্তমান সরকার যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বাংলাদেশের সর্ববৃহৎ দল হিসাবে এবং দীর্ঘদিন ভারতের এবং শেখ হাসিনার অত্যাচার নির্যাতন গ্রহণ করে বিএনপির ভিতরে যে ভারতীয় দালালরা আছে তাদেরকে প্রতিহত করে একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য এই বর্তমান যে সরকার আছে তাদেরকে সাপোর্ট করা, সমর্থন করা, যেটা জনাব তারেক রহমান নিরবিচ্ছিন্নভাবে দিয়ে যাচ্ছেন, এবং তার কথাবার্তা, তার বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুই কিন্তু পজিটিভ। কিন্তু আমার কাছে কিছুটা অংশে নেগেটিভ লাগে যে বিএনপির মধ্যে ভারতপন্থী একটা অংশ আছে, সেটা আগেও আপনারা জানেন, আমরাও জানি, সবাই জানে। সেই অংশটাকে
যত দ্রুত সম্ভব নিবৃত করে দিতে হবে, এটাকে শেষ করে দিতে হবে অথবা এটা নির্মূল করে দিতে হবে। তা না হলে বাংলাদেশের জন্য বিপদ কিন্তু আসন্ন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।